সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জহুরুল আলম আমার ইউটিউব চ্যানেল জহুস ভয়েসে আপনাদের স্বাগত জানাচ্ছি। বাংলাদেশের জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি চায় না বিএনপি। আমি এই বিষয়টির উপরেই আজকে আলোকপাত করব। গত 21 জুলাই বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের একটি সম্মেলন বা মিটিং অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে। আমি সেখানে উপস্থিত ছিলাম। উক্ত সম্মেলন বা মিটিংয়ে প্রধান অতিথি হিসেবে অনলাইনে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। মিটিং শেষে তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে বিষয়টি স্পষ্ট করে বলেছেন যে বিএনপি আগামী নির্বাচনে পিআর পদ্ধতির পক্ষে নয়। যাই হোক, মিটিং চলাকালে উত্তরের মাইলস্টোন স্কুল এবং কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর দুর্ঘটনা কবলিত বিমান আছড়ে পড়ায় যে পরিস্থিতির উদ্ভব হয়েছিল তার প্রেক্ষিতে তিনি মিটিংটি সংক্ষিপ্ত করেন এবং দলের সিনিয়র নেতাকর্মীদের সেখানে যাবার নির্দেশ দেন এবং পাঠিয়ে দেন। তার এই তাৎক্ষণিক বুদ্ধিদীপ্ত এবং ম্যাচিউর ডিসিশনের জন্য আমি ব্যক্তিগতভাবে তাকে শ্রদ্ধাবোধ ও সাধুবাদ জানাই। ধন্যবাদ মাননীয় তারেক রহমান। এবার আসি মূল আলোচনায়। পিআর অর্থ হলো প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, যার বাংলা করলে দাঁড়ায় সমানুপাতিক প্রতিনিধিত্ব বা আনুপাতিক প্রতিনিধিত্ব বা সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব। অক্সফোর্ড ডিকশনারি এই পিআরের মানে করতে গিয়ে বলছে an electoral system in which parties gain seats in proportion to the number of votes cast for them. Wikipedia বলছে proportional representation refers to any electoral system under which groups of an electorate are reflected proportionately in the elected body. এ দুটোর বাংলা করলে আমরা যেটুকু বুঝি তা হলো আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর হচ্ছে নির্বাচনী ব্যবস্থার এমন একটি পদ্ধতি যেখানে আসন বন্টন হয় প্রতিটি রাজনৈতিক দলের প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে। এই পদ্ধতিটি সর্বপ্রথম চালু হয় 1899 সালে বেলজিয়ামে। বর্তমানে পৃথিবীর 170টি গণতান্ত্রিক দেশের বেশিরভাগই অর্থাৎ প্রায় 85 দেশ এই পদ্ধতি ফলো করে আসছে, ইনক্লুডিং ইসরায়েল। কেন বিএনপি চাইছে না এই পদ্ধতি? তার কারণ হলো পিআর পদ্ধতিতে জনগণ কোনো জনপ্রতিনিধিকে ভোট দিবে না, ভোট দিবে রাজনৈতিক দলকে। আর রাজনৈতিক দলের ভোট প্রাপ্তির উপরই নির্ভর করবে সংসদ দ্বারা কতটি আসন পাবে। আমার কাছে একটি চার্ট আমি তৈরি করেছি, এখানে আপনারা দেখছেন। এটি উল্টো দেখা গেল, আমি আপনাকে দেখাচ্ছি। এটি যদি আমি এক্সপ্লেন করি তাহলে যে জিনিসটা আমাদের কাছে পরিষ্কার হয়ে যায় সেটা হলো পিআর পদ্ধতিতে নির্বাচন, রাজনৈতিক দল জনগণের নিকট থেকে প্রাপ্ত ভোটের অনুপাত, সিট বরাদ্দের হার, 300 আসনে প্রাপ্ত সিটের সংখ্যা, এই 4টি কলামে এটি দেখানো হয়েছে। প্রথমে ধরেন রাজনৈতিক দল এ, এরা জনগণের নিকট থেকে ভোট পেয়েছে 43.91%, অর্থাৎ তাদের সিট বরাদ্দের হার হবে 44%, অর্থাৎ 300 আসনে তাদের প্রাপ্ত সিটের সংখ্যা হবে 132 বা 132। একইভাবে রাজনৈতিক দল বি, তাদের ভোটের আনুপাতিক হার 39.94, অর্থাৎ সিট বরাদ্দের হার 40 এবং তারা 300 আসনের সংসদে আসন পাবে 120টি। একইভাবে রাজনৈতিক দল সি পাবে 30টি এবং ডি পাবে 18টি সিট। মূলত
আরও যে কারণগুলোর জন্য বিএনপি এই পদ্ধতি চাইছে না সেগুলো হলো, এক, ফিরবে না ভোটের অধিকার, অর্থাৎ জনগণ প্রকৃতপক্ষে ভোট দিয়ে তাদের প্রতিনিধিকে নির্বাচন করতে পারছে না, ফলে তাদের ভোটের অধিকার প্রকৃতপক্ষে বা মূলত থাকছে না। স্থানীয় জনগণের কাছে ক্ষমতা থাকবে না, ক্ষমতা চলে যাচ্ছে রাজনৈতিক দলের কাছে। রাজনৈতিক দল তাদের প্রতিনিধি নির্বাচন করবে এবং বাংলাদেশের প্রেক্ষাপটে এই নির্বাচন হবে তার জন্য একটি সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং কঠিন কাজ। এবং রাজনৈতিক দলের কাছে ক্ষমতা থাকলে দলটি কত স্বৈরতান্ত্রিক হয়ে উঠতে পারে আমরা ইসরায়েলকে দেখলে তা বুঝতে পারি। সুতরাং বাংলাদেশের জন্য এই পদ্ধতিটি মোটেও গ্রহণযোগ্য নয়। এবং 3 নম্বর হলো, থাকবে না জনপ্রতিনিধিত্ব, অর্থাৎ আমি যাকে চাইছি ভোট দিয়ে সংসদে পাঠাতে, আমি তাকে পাঠাতে পারছি না। এবং 4 নম্বর সবচেয়ে দুঃখজনক, যে যদি আওয়ামী লীগ আর কখনো ভোটে অংশগ্রহণ করার সুযোগ পায় তাহলে এই আনুপাতিক হার নিয়ে তারা আবার সংসদে ফেরত আসবে। এটি হবে বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের মানুষের সাথে, জনগণের সাথে একটি সবচেয়ে বড় প্রতারণা এবং এটি একটা হবে কলঙ্কজনক ও দুঃখজনক অধ্যায়। সুতরাং আমি বিএনপির সাথে সম্পূর্ণ একমত এবং আমিও বলতে চাইছি যে আগামী নির্বাচন অনুষ্ঠানে যারা সম্পৃক্ত আছেন বা থাকবেন তারা কোনো মতেই পিআর পদ্ধতি অনুসরণ করে বাংলাদেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করার কোনো পদক্ষেপ গ্রহণ করবেন না, এটুকুই আমার অনুরোধ। আমরা অপেক্ষায় থাকলাম শেষ পর্যন্ত সুষ্ঠু নির্বাচন দেখবার জন্য।